আমাদের ভারতবর্ষের লোকোমোটিভে খুলে দেওয়া হলো এবং এখানে এখন যোগ হয়েছে বাংলাদেশের লোকোমোটিভ। শুধু দেশ দুটোই আলাদা, বাকি আকাশ বাতাস সবুজ প্রকৃতি সব কিছু কিন্তু এক। ভারতবর্ষের সীমারেখা পেরিয়ে ট্রেন প্রবেশ করলো প্রতিবেশী দেশ বাংলাদেশে। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। স্কুল জীবনে এই কবিতাটা মুখস্থ করার সময় একবার জানতে চেয়েছিলাম বাংলাদেশটা কোন দেশ। উত্তরে শুনেছিলাম কাঁটাতারের ওই পারে ঠিক আমাদের বাংলার মতোই আরও একটা দেশ আছে, যেখানকার ভাষা বাংলা। আমাদের বঙ্গের অনেক কিছুই নাকি সেই দেশের সাথে হুবহু মিলে যায়। সেদিন স্কুল জীবনে শোনা কথাগুলো হয়তো মনের কোনো কোণে অপেক্ষার বীজ বপন করেছিল, যার সাথে জড়িয়ে আছে হয়তো সেই সব মানুষগুলোর আবেগ যারা বহু বছর আগে নিজেদের ভিটেমাটি ছেড়ে ভিন দেশে পাড়ি দিতে বাধ্য হয়েছিল বেঁচে থাকতে কিংবা না থাকতে, যাদের মন কখনো একবারের জন্য হলেও ফিরে যেতে চেয়েছিল সেই ফেলে আসা দিনগুলোতে, সেই জল হাওয়া মাটির স্পর্শ নিতে। তাই আমার গল্প এই অর্থে কোনো ভ্রমণকারী নয়, এই গল্প ফেলে আসা নিশানি। 10ই অগ্রহায়ণ 1430, লালগোলা প্যাসেঞ্জার দিয়ে গল্পের শুরু আর লালগোলা প্যাসেঞ্জার দিয়েই শেষ। আজ আপনাদের সবাইকে নিয়ে যাব বাংলাদেশ। এই মুহূর্তে রয়েছে বহরমপুর স্টেশনে, এখান থেকে রয়েছে ট্রেন। এই ট্রেন ধরে যাবো হচ্ছে শিয়ালদা, আজ রাত্রে কলকাতায় থাকবো এবং আগামীকাল 28 তারিখ কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরবো মৈত্রী এক্সপ্রেস ঢাকা ক্যান্টনমেন্ট যাওয়ার জন্য। নির্ধারিত সময় থেকে প্রায় আধ ঘন্টা দেরিতে শিয়ালদা স্টেশন পৌঁছে তার যাত্রা শেষ করলো লালগোলা প্যাসেঞ্জার। আজকে রাত্রে আমি শিয়ালদা স্টেশনেই থাকবো, এখানেই আইআরসিটিসির রুম বুক করেছি। তো যারা আপনারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ইন্টারন্যাশনাল ট্রেনের যে টিকিটের পিএনআর, এই যে আমি মৈত্রীতে যাব, মৈত্রীর যে পিএনআর সেটা দিয়ে কিন্তু আপনারা কলকাতা স্টেশন, হাওড়া স্টেশন অথবা এই শিয়ালদা স্টেশনে রাত্রিবাসের জন্য আইআরসিটিসির ডরমিটারি বুক করতে পারবেন। এখানে এরকম দুটো বেড রয়েছে, বাংকার বেড, উপরে একজন নিচে একজন। এখানে একটা ছোটো ওয়ার্ড্রপ মতো রয়েছে, দুটো জলের বোতল দিয়েছে, এটা কমপ্লিমেন্টারি। এখানে জল গরম করার জন্য একটা ইলেকট্রিক কেটেল দিয়েছে। আর এখান থেকে বাইরের দিকে তাকালে একদম দেখা যাবে হচ্ছে শিয়ালদা ফ্লাইওভার। এসিও রয়েছে, সেট টপ বক্স রয়েছে, টিভিও রয়েছে, ফোন টোন চার্জ দেওয়ার জায়গা রয়েছে, কম্বল দিয়েছে, টাওয়েলও দিয়েছে, ফোনও রয়েছে। এখানে সব ডরমেটারি, লাউঞ্জ, রেস্টুরেন্ট সব নাম্বারও এখানে আর কি দেওয়া আছে। হুক রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, উপরে ওঠার জন্য একটা এরকম সিঁড়ি রয়েছে, লকও রয়েছে, দরজা লক করা যাবে। থাকার জায়গার আপডেট তো দিলাম, এবার একটু খাওয়া দাওয়ার আপডেট দিই। কলকাতা শহর কিন্তু কখনো ঘুমোয় না, 24x7 কিন্তু জেগে থাকে। তো সেই জন্যই আমার খাবার পেতে অসুবিধা হয়নি, সুইগিতে খাবার অর্ডার দিয়েছিলাম। আরসালানের মাটন বিরিয়ানি। এর আগের দিন আমি নিয়াতে বিরিয়ানি নিতে গেছিলাম, আমি দেখলাম বিরিয়ানি নেওয়ার সময় বিরিয়ানি দিল, কিন্তু বিরিয়ানিটা খাওয়ার জন্য কোনো চামচ দিল না। আজকে ওই আরসালানের বিরিয়ানি ডেলিভারি দিয়েছে, কিন্তু কোনো চামচ দেয়নি। তো নিচে ওয়াও মোমোর কাউন্টার ছিল, তো গিয়ে বললাম যে একটা চামচ হবে দাদা। তো যাই হোক একটা চামচ ওরা দিল। বিরিয়ানিতে রয়েছে এরকম 1 পিস মাটন, 1 পিস আলু আর হচ্ছে বিরিয়ানি। এইসব কর্মকাণ্ড শেষ করে রাত 1টার সময় ঘুমিয়ে ভোর 4টের সময় আবারও ঘুম থেকে উঠে শিয়ালদা স্টেশন থেকে ট্যাক্সি নিয়ে রওনা দিলাম কলকাতা স্টেশন বা চিতপুরের উদ্দেশ্যে। এই কলকাতা স্টেশন থেকে মৈত্রী এক্সপ্রেসে ওঠা পর্যন্ত এইগুলো সব আমার কাছে হচ্ছে নতুন অভিজ্ঞতা, প্রথমবারের অভিজ্ঞতা। কলকাতা স্টেশন পৌঁছানো এবং সেখান থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়ে থাকা মৈত্রী এক্সপ্রেসের সামনে যাওয়ার মধ্যে অনেক ফর্মালিটিস ছিল, যাকে বলা হয় ইমিগ্রেশন। এই যে কলকাতা স্টেশন আর এই যে ইন্টারন্যাশনাল টার্মিনাল, মানে যেখান থেকে বাংলাদেশের ট্রেন ছাড়ে, মৈত্রী এক্সপ্রেস ছাড়ে বা বন্ধন এক্সপ্রেস ছাড়ে, সেটা আলাদা সাইডে পাশেই। তো সেখানে প্রথমে ঢোকার আগে চেক করা হলো হচ্ছে আমার পাসপোর্ট আর হচ্ছে ট্রেনের টিকিট। ট্রেনের টিকিট আপনারা কিন্তু প্রিন্ট আউট বা ফিজিক্যালি টিকিট সঙ্গে রাখবেন। হ্যাঁ, ওরা কিন্তু ওই এসএমএস একটু করছিল, অসুবিধার সৃষ্টি করছিল, বলছিল যে এসএমএস দেওয়া হবে না, টিকিটটা লাগবে। তারপরে আমাকে একবার ওই এক্সরে মেশিন আছে সেখানে একবার স্ক্যান করে আবার গিয়ে ভেতরে ঢোকার আগে আরও একবার আর কি আমার ব্যাগটা চেক হলো। ব্যাগটা হাতে নিয়ে দেখলো, বললো ব্যাগের ওজন 35 কেজির বেশি কিনা। তা আমার তো লাগেজ অল্প আছে, আমি বললাম না আমার ব্যাগের ওজন দেখে নিন একবার। দেখে নিল, কিছু বললো না। তারপর আরেকটা টেবিলে আরেকজন স্টাফ বসেছিলেন, সে আমার পাসপোর্ট এবং সেই সাথে হচ্ছে টিকিটটা চেক করলো। এই ট্রেনে যেহেতু দুটো শ্রেণী আছে, একটা হচ্ছে ফার্স্ট এসি, একটা হচ্ছে এসি চেয়ার কার। তো ফার্স্ট এসির আর কি লিস্টটা খুলে আমার বার্থ নাম্বার যে 17 সেটা আর কি ওরা টিক করে নিল। তারপরে স্ক্যান মেশিন দিয়ে আমাকে চেক করলো, যেমন এয়ারপোর্টে আর কি করে সেরকম। এবার আমাকে ঢুকতে হবে হচ্ছে ইমিগ্রেশন ওয়েটিং সেন্টারে, মানে ইমিগ্রেশনের আগে একটা জায়গায় ওয়েটিং আছে। সেটা বললো যে ব্যাগটা খুলুন। ব্যাগ খুললাম, ব্যাগ খুলে বললো কোথায় যাবেন, বললাম বাংলাদেশ যাচ্ছি। তো বললো মদ সঙ্গে আছে, আল্লাহ আমি তো মদ কোনোদিন খাই না। মানে লিকুইড জাতীয় জিনিস বা কাঁচের শিশি এইসব জিনিস ওরা প্রচুর চেক করে, ওষুধপত্র প্রচুর চেক করে। কাস্টমস চেক ডান করে অবশেষে পৌঁছালাম
কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমার অপেক্ষায় ট্রেন নাম্বার 13-109 মৈত্রী এক্সপ্রেস। প্ল্যাটফর্মে পৌঁছানোর পর একটা বিষয় লক্ষ্য করলাম, নিরাপত্তারক্ষীরা না বলা পর্যন্ত কোনো যাত্রী ট্রেনে উঠতে পারবেন না। আরও একটা নতুন জিনিস দেখলাম, প্ল্যাটফর্মের শুরুতেই একটা গেট দুই দিক থেকে আটকানো রয়েছে, ট্রেন ছাড়ার আগে খুলে দেওয়া হবে। এটাই হয়তো আন্তর্জাতিক ট্রেনের ক্ষেত্রে নিয়ম। সময় বাড়ার সাথে সাথেই সূর্য যেমন ধীরে ধীরে তার উচ্চতার পরিবর্তন করছে, তেমনি কলকাতা স্টেশনে প্রবেশ করছে একের পর এক মেল এক্সপ্রেস ট্রেন। এদিকে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় ট্রেন নাম্বার 13-109 মৈত্রী এক্সপ্রেস। কলকাতা থেকে ঢাকা ক্যান্টনমেন্টগামী মৈত্রী এসি এক্সপ্রেস সপ্তাহে 5 দিন যাতায়াত করে। মঙ্গলবার এবং শুক্রবার ইন্ডিয়ান রেক এবং সোম বুধ শনি বাংলাদেশি রেক। কলকাতা থেকে ঢাকা পর্যন্ত 393 কিলোমিটার যাত্রাপথ এই ট্রেন সম্পূর্ণ করে তার 8 ঘন্টা 55 মিনিটের জার্নিতে। যাত্রাপথে রয়েছে 3টে টেকনিক্যাল হল্ট এবং 84টি ইন্টারমিডিয়েট স্টেশন। শ্রেণীকরণের দিক থেকে এই ট্রেনে রয়েছে 4টে এসি চেয়ার কার এবং 4টে ফার্স্ট এসি কামরা। সপ্তাহে 2 দিন মঙ্গলবার এবং শুক্রবার এই ট্রেন নাম্বার 13-109 মৈত্রী এক্সপ্রেস কলকাতা থেকে সকাল 7:10 রওনা দিয়ে ঢাকা পৌঁছে যায় ভারতীয় সময় বেলা 3:35 এবং বাংলাদেশের সময় বেলা 4:05। কারণ ভারতীয় সময় থেকে বাংলাদেশের সময় 30 মিনিট এগিয়ে আছে। ট্রেন ছাড়ার মিনিট 15 আগে নিরাপত্তারক্ষীরা সঙ্গের ব্যাগ এবং টিকিট হাতে নিয়ে দাঁড়াতে বলল ট্রেনের কামরার সামনে। ট্রেনের টিকিট চেক করিয়ে এবং সঙ্গে কতগুলো ব্যাগ আছে তার হিসাব দিয়ে উঠে পড়লাম এই ট্রেনের ফার্স্ট এসি কামরায়, যার নম্বর ছিল H1। ওটার সময় বলে দিল যে নিজে নিজে জায়গায় গিয়ে বসে পড়ুন। 16 to 18 কাজের প্রয়োজনে ভারতের বিভিন্ন ট্রেনের ফার্স্ট এসি কামরায় আমার জার্নি করার অভিজ্ঞতা এ যাবৎ হয়েছিল, কিন্তু এই ট্রেনের ফার্স্ট এসির গল্প কিছু আলাদাই ছিল। ফার্স্ট এসিতে 2টো বার্থকে 3টে সিটের মধ্যে ভাগ করা হয়েছে, যেটা সাধারণত কোনোদিনই দেখতে পাইনি কোনো ট্রেনের ফার্স্ট এসি কামরায়। এসি ফার্স্টের যে কূপ সেখানে দুজনের জন্য অ্যালট করা হয়, বাট এখানে দেখলাম যে এসি ফার্স্টের যেটা ধরলাম এটা কূপই, বাট এখানে যে সিট অ্যালট করা হয়েছে একসঙ্গে 3 জনকে, মানে 3টে সিট এখানে আছে। সকাল 7:11 কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল ঢাকা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। এই আমাদের ট্রেন পার করছে দমদম জংশন। ভারতবর্ষের দিক থেকে কলকাতা থেকে গীতে পর্যন্ত মোট 113 কিলোমিটার রেলপথে এই ট্রেনে রয়েছে মোট 41টা ইন্টারমিডিয়েট স্টেশন। কলকাতা থেকে ঢাকার পথে মৈত্রী এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিড 44 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড 110 কিলোমিটার পার আওয়ার। আমার এই কামরাটা একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে এই জানলাটা এমন না, রোদটা পুরো মুখে এসে পড়ছে, আর কাঁচটাও ঝাপসা রয়েছে, তো বাইরের অতটা ভিডিও ফুটেজ ক্লিয়ার আসছে না। তো পাশে যে কূপটা আছে ওটা ফাঁকা, ওখানে কোনো প্যাসেঞ্জার নেই। তো ওখানে গিয়ে বসেছিলাম, তো ট্রেনে যারা পাহারা দিচ্ছেন সে বলছে না, আপনাকে আপনার জায়গাতে গিয়ে বসতে হবে, মানে অন্য কেবিন বা কূপ ফাঁকা সেখানে গিয়ে বসলাম সেটা হবে না, আবার আমাকে চলে আসতে হবে। এতদিন সব জার্নিতে ট্রেন কাঁপিয়ে বেরিয়েছি, আজকে এই আন্তর্জাতিক ট্রেন জার্নি আমাকে পুরো এক কোণে সাঁটিয়ে দিয়েছে। এবার শোনাই এই ট্রেন জার্নিতে খাওয়া দাওয়া নিয়ে আমার এই সকালের অভিজ্ঞতার কথা। এই ট্রেনে তো প্যান্ট্রি গার্ড নেই, ই ক্যাটারিংও নেই, তো অনবোর্ড ক্যাটারিং রয়েছে। তো একটু আগে দেখছিলাম যে ট্রেনের 2-3 জন স্টাফ আর কি, ওরা বিক্রি করছে ওই কেক, বিস্কুট, জলের বোতল। তা আমি একটা চিকেন স্যান্ডউইচ নিলাম, একটাই ছিল। তো চিকেন স্যান্ডউইচের দাম হচ্ছে 60 টাকা। তো চিকেন স্যান্ডউইচটা নিয়ে আর কি রেখেছি, এখানে রেখেছি খাওয়া বলে। একটা ফোন এসছে, ফোন ধরে কথা বলছি। তো ক্যাটারিং স্টাফ এসে বলে, দাদা কিছু মনে করবেন না, পাশের কামরায় 2টো বাচ্চা আছে, ওরা কিছু খায়নি। তো বুঝে গেলাম আমি, ঠিক আছে আপনি এই স্যান্ডউইচটা নিয়ে যাবেন। স্যান্ডউইচটা খুলিও নি, রাখা ছিল এখানে। বললো যদি দিয়ে দেন খুব ভালো হয়, কিছু খারাপভাবে নেবেন না। না না, খারাপ ভাবে কি আছে, বাচ্চারা খাবে, আর বড় কেউ খেলেও আমি কিছু খারাপভাবে নিতাম না। আমার তো মুড়ি ফুড়ি আছে, অ্যাডজাস্ট করে নেবো আমি, আমার অসুবিধা নেই। চা কি পাওয়া যাবে? চাটা সকাল থেকে খুব দরকার আমার, আর এমনিতেও ফ্লাক্স আছে, কিন্তু গরম জলটা নেওয়া হয়নি যেহেতু ভোরবেলা বেরিয়েছি। তো বলে হ্যাঁ, যে জল দিচ্ছে সে চা দিয়ে যাবে। রানাঘাট পার করেছে, আমাদের ট্রেন ছুটে চলেছে তার গতি নিয়ে গেদের পথে, আর এরই মাঝে চা চলে এসছে। চায়ের টেস্ট ঠিকই আছে, এর সঙ্গে টি ব্যাগ আছে, আর এরই সাথে আমার এস বিস্কুটও রয়েছে। চা পানের মাঝে আমাদের ট্রেন পার করলো পূর্ব রেলের বার্নপুর স্টেশন, এরপর হরিশনগর হল্ট, এবং হরিশনগর হল্ট পার করে আমাদের ট্রেন পৌঁছালো গেদে স্টেশনে। সময় সকাল 9:06, আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো হচ্ছে গেদে স্টেশনে। সেই সাথে কলকাতা থেকে গেদে পর্যন্ত আমাদের এই ট্রেনের 113 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ।
গেদে পড়ে হচ্ছে নদিয়া জেলাতে, পশ্চিমবঙ্গে নদিয়া জেলাতে পড়ে। ট্রেন থেকে নামতে গেলাম, তো ট্রেনে যারা আছে আর কি পাহাড়ের রত, তারা বলছে কোথায় যাচ্ছেন, কেন ট্রেন থেকে নামছেন, ট্রেন থেকে নামার কোনো নিয়ম নেই। মনে হচ্ছে খাঁচায় বন্দি, না পারছি দরজার ধারে গিয়ে দাঁড়াতে, না পারছি কোনো প্ল্যাটফর্মে নামতে, না পারছি কোনো বাইরের সিন ক্যাপচার করতে। কি ট্রেন ব্লগ বানাবো আমি? ট্রেন যতক্ষণ গেদে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে সেই বিরতিতে একবার দেখে নিন এই মৈত্রী এক্সপ্রেসের টিকিট আমি কিভাবে কেটেছিলাম। এই হচ্ছে কলকাতা স্টেশন। আমরা ওই গেট দিয়ে বেরিয়ে এসেছি, 1 নম্বর প্ল্যাটফর্ম। ওই গেট দিয়ে বেরিয়ে এইদিকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে আসলেন। সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পরেই কিন্তু একদম লাস্টে রয়েছে হচ্ছে বাংলাদেশ যাওয়ার ট্রেনের টিকিট কাউন্টার, যেখান থেকে মৈত্রী কিংবা বন্ধন এক্সপ্রেসের টিকিট পাওয়া যায়। মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেসের যে ভাড়া, এক্সিকিউটিভ ক্লাস আর হচ্ছে এসি চেয়ার কার, এখন টিকিট দেওয়া হবে কাউন্টারে। দেখুন এখানে মৈত্রী অথবা বন্ধনের জন্য প্রায় 2.5 ঘন্টা আগে এখানে পৌঁছাতে বলেছে, কারণ 6টা 50 ক্ষেত্রে ইমিগ্রেশন কাউন্টার বন্ধ হয়ে যায়। কাউন্টার থেকে এরকম ফর্ম নিয়ে এলাম, যে ফর্মে আমাকে টিকিট কাটার জন্য যে সমস্ত ডকুমেন্টেশন দরকার, মানে যা যা তথ্য দরকার সেগুলো ফিল আপ করতে হবে, কারণ এর টিকিট কিন্তু অনলাইন হয় না, এর টিকিট অফলাইনই হয়। এইদিকে লেখা রয়েছে হিন্দিতে আর এইদিকে লেখা রয়েছে বাংলা এবং ইংরেজিতে। পাসপোর্ট দেখিয়ে কাউন্টার থেকে টিকিট কাটার ফর্ম সংগ্রহ করার পর সেটা পূরণ করলাম। ফর্মেই লেখা রয়েছে কাউন্টার নাম্বার এবং সেই কাউন্টারের নাম্বারে দাঁড়িয়ে টিকিট কাটলাম। টিকিট কাটার ক্ষেত্রে ভারতীয় নাগরিকরা ক্যাশে অথবা ইউপিআইয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। মানে যারা প্রথমবার আসবেন এখানে তাদের জন্য বলে রাখি, কোনো প্রবলেম নেই, চেষ্টা করবেন খুচরো টাকা নিয়ে আসার। আমার নিল হচ্ছে 2540 টাকা এখান থেকে মৈত্রী এক্সপ্রেসে কলকাতা থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত ফার্স্ট ক্লাসে। চলুন ফিরে যাওয়া যাক ট্রেনে। সকাল 9:30টার সময় আমাদের ট্রেন ছেড়ে দিল গেদে স্টেশন। যেসব আরপিএফরা এতক্ষণ ট্রেনের কামরায় পাহাড়রত ছিলেন তারা এখানে নেমে গেলেন। গেদে স্টেশনের পরেই রয়েছে গেদে দর্শনা 0 পয়েন্ট। রেলপথের দুই দিকে রয়েছে এই রকম উঁচু ফেন্সিং। ভারত এবং বাংলাদেশ সীমান্তের গেট। পূর্ব রেলের সীমারেখাও এখানেই শেষ এবং এখান থেকে শুরু হয়ে যায় বাংলাদেশ রেলওয়ে জোন। এটা হচ্ছে 0 পয়েন্ট, মানে 0 পয়েন্ট না ওই দেশের না ওই দেশের, মাঝখানের জায়গা 0 পয়েন্ট। এই 0 পয়েন্ট পার করেই ট্রেন ঢুকবে হচ্ছে দর্শনাতে। ট্রেন প্রবেশ করলো প্রতিবেশী দেশ বাংলাদেশে। পাল্টে গেল টাইম জোন, শুধু একই রয়ে গেল আশেপাশের গাছপালা, মাঠঘাট, কতবার দেখা বাংলার সেই চেনা মুখ। শুধু দেশ দুটোই আলাদা, বাকি আকাশ বাতাস সবুজ প্রকৃতি সব কিছু কিন্তু এক। এগিয়ে যাওয়া সময়ের সাথে সাথেই গ্রাম বাংলার পরিবেশ তার রূপ বদল করে ছোট্ট একটা নগরের রূপ নিল। আমাদের ট্রেন প্রবেশ করলো তার যাত্রাপথের দ্বিতীয় টেকনিক্যাল হল্ট এবং বাংলাদেশের প্রথম স্টেশন দর্শনাতে। আমাদের ভারতবর্ষের লোকোমোটিভে খুলে দেওয়া হলো এবং এখানে এখন যোগ হয়েছে বাংলাদেশের লোকোমোটিভ। দর্শনা স্টেশনে ভারতীয় রেলের WDM 3D লোকোমোটিভ খুলে দিয়ে তার জায়গায় লাগানো হয় বাংলাদেশের রেলওয়েজের লোকোমোটিভ এবং একই সাথে এই আন্তর্জাতিক ট্রেনের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়েজের নিরাপত্তা কর্মীরা। তারকাটা দুটো দেশকে অনেক আগে আলাদা করে দিয়েছে, দুটো দেশের মাটিকে আলাদা করে দিয়েছে। যাদের পূর্বপুরুষরা এই দেশ থেকে ওই দেশে চলে গিয়েছে, বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে গিয়েছে, তাদের কখনো একবার হয়তো ইচ্ছা করে যে আমাদের সেই ফেলে আসা দেশটাকে একবার দেখি। আজ আমার এই ক্যামেরার মাধ্যমে ভার্চুয়ালি আমি কিন্তু আপনাদের সেই বাংলাদেশ দেখাচ্ছি। না যাচ্ছি না। লোকোমোটিভ চেঞ্জ হওয়ার সাথে সাথেই বাকি সমস্ত ফর্মালিটিস পূরণ হওয়ার পর সবুজ সংকেত পেয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল দর্শনা স্টেশন। আর সময়সীমা 8 ঘন্টা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফোনে আর কোনো নেটওয়ার্ক নেই। তো আমি এবার ইন্টারন্যাশনাল রোমিং আর কি অন করে নিয়ে আসিনি, কারণ আজকে বিকালে পৌঁছে ওখানে সিম কার্ড পেয়ে যাবো। এইটুকু সময় আর কি আমাকে ফোনের নেটওয়ার্ক ছাড়াই থাকতে হবে। ঠিক আছে, এই জার্নিটা এনজয় করি। দর্শনা স্টেশন ছাড়ার পর বাংলাদেশ রেলওয়েজের ক্যাটারিংয়ের স্টাফ এসে নির্ধারিত অর্থের বিনিময়ে দিয়ে গেল দুপুরের লাঞ্চ। বাংলাদেশি রুপিতেই খাবারের দাম ছিল হচ্ছে 180 টাকা। তাই বললাম ভারতীয় টাকায় কত, বলে 170 টাকা। আমি 200 টাকা নোট দিয়েছিলাম, তো আমাকে আর কি 30 টাকা ফেরত দিয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের 20 টাকা আর এটা হচ্ছে বাংলাদেশের 10 টাকা। প্রথম কামাই হলো আর কি বাংলাদেশের টাকা আর প্রথম খরচ হলো ভারতের টাকা। ট্রেনে যারা ক্যাটারিং স্টাফ বা ওরা জিজ্ঞেস করছিল যে আপনি কি টাকা ফাঁকা কিছু ভাঙাবেন, এক্সচেঞ্জ করবেন? বললাম না, আমি ওখানে গিয়ে করে নেবো। খাবারের সাথে একটা করে এরকম জলের বোতলও দিয়েছে। চিকেন বিরিয়ানি, একটা ডিম রয়েছে, একটা লঙ্কা রয়েছে, লেবু রয়েছে, তেজপাতা রয়েছে, ঝোল রয়েছে আর একটা এরকম চিকেনের পিস রয়েছে। চলো টেস্ট করি। সেই অর্থে বিরিয়ানি নয়, এটা পোলাও কম ভাত। হয়তো আপনি পোলাও রান্না করছেন, পোলাও রান্না করতে গেলে জিনিসটা ভাত হয়ে গেছে।
এর সঙ্গে চিকেনের ঝোল রয়েছে, ঝোলটা ঝাল আছে, খাবারটা খুব রিচ। তবুও খেয়ে নিই, অ্যাটলিস্ট পয়সা দিয়ে কিনেছি। এটা হচ্ছে পোড়াদাহ জংশন। এখান থেকে একটা লাইন ভাগ হয়ে যাচ্ছে কুষ্টিয়ার দিকে, আর আমাদের এই ট্রেনটা যাচ্ছে খুলনা, নাটোর আর ঈশ্বরদীর দিকে। এটা হচ্ছে বাংলাদেশের ভেড়ামারা স্টেশন, যেখানে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছে মৈত্রী এক্সপ্রেস। আর এই স্টেশনে প্রথমবারের জন্য সাক্ষাৎ পেলাম বাংলাদেশ রেলওয়েজের প্যাসেঞ্জার ট্রেনের। খুলনা, চাপাই, নবাবগঞ্জ, নকশিকাতা, মহানন্দা। বাংলাদেশ বেড়াতে এসে প্রথম চোখে পড়ল বাংলাদেশের ট্রেন। ভেড়ামারা জংশনের পর আমাদের ট্রেন পার করলো পদ্মা নদীর ওপরে হার্ডিঞ্জ সেতু। দৈর্ঘ্যে প্রায় 1.8 কিলোমিটার দীর্ঘ এই হার্ডিঞ্জ সেতু রাজশাহী ডিভিশন আর খুলনা ডিভিশনকে আলাদা করে। ভারতবর্ষের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নামানুসারে এই সেতুর নাম করা হয়। এই সেতুর উদ্বোধন করা হয় 4 মার্চ 1915। রেল ব্রিজের পাশাপাশি যে সড়ক ব্রিজ রয়েছে তার নাম লালন শাহ সেতু। হার্ডিঞ্জ ব্রিজ পেরিয়ে আমরা পার করলাম পাকশি স্টেশন। আর এইটা কি, এই যে এইটা এত বড় চিমনি, এটা কিসের? এটা আমার বাংলাদেশের দর্শক বন্ধুরা বলবেন আমাকে কমেন্টস করে। দেখতে দেখতেই আমাদের ট্রেন পৌঁছে গেল আমাদের যাত্রাপথের তৃতীয় টেকনিক্যাল হল্ট ঈশ্বরদী জংশনে। এই হচ্ছে ঈশ্বরদী জংশন। ঈশ্বরদী জংশনের এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এখানে রয়েছে আমাদের ট্রেনের টেকনিক্যাল হল্ট। বাট একটাই সমস্যা, যে প্ল্যাটফর্মে নেমে দুটো কথা বল, প্ল্যাটফর্মে নামার উপায় নেই। আন্তর্জাতিক ট্রেন নামতে দিচ্ছে না। বাংলাদেশের রুটে আমাদের ট্রেনের স্পিড, আমাদের ট্রেন মাঝগ্রাম জংশন পার করে এলো। আর আমাকে ট্রেনে আর কি এরকম একটা কাগজ ধরানো হলো। জিজ্ঞেস করছিল বাংলাদেশে না ইন্ডিয়ান, বললাম ইন্ডিয়ান। তো বললো যে ইন্ডিয়ানদের জন্য ফিল আপ করতে হবে এখানে নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার, ন্যাশনালিটি। এই আগমনী কার্ড বা অ্যারাইভেল কার্ড খুব সম্ভবত ঢাকা স্টেশনে হয়তো লাগবে। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করলো হচ্ছে শরৎনগর স্টেশন। আর এবার একটা নদী আসবে বাংলাদেশের, সেই নদীর নাম হচ্ছে গুমানি নদী। ট্রেন বজায় রেখেছে তার চলার গতি, আর সেই সাথে আমিও বজায় রেখেছি এই ট্রেনে আমার খাওয়া দাওয়া। ওই নাস্তা বিক্রি হচ্ছে, বললাম কী আছে এর মধ্যে, বলো চিকেন ফ্রাই, ভেজ কাটলেট। ভারতীয় টাকায় দিতে হলো আমাকে 140 টাকা। আমার একটা পাউরুটি, ঠান্ডা কাটলেট, এর সাথে এরকম একটা শুকিয়ে যাওয়া ঠান্ডা চিকেন ফ্রাই, এর সঙ্গে আছে একমি টমেটো। টেস্ট করি কাটলেটটা, ঠান্ডা হয়ে গেছে। ওখানকার কাটলেটের মতো নয়, অন্যরকম টেস্ট। হ্যাঁ, চিকেন ফ্রাইটা কেমন দেখি, মনে হচ্ছে দীঘায় গিয়ে মাছ ভাজা খাচ্ছি। বাট চিকেনে তেমন কোনো টেস্ট নেই। ট্রেনও চলবে, মুখও চলবে, আর ক্যামেরাও চলবে। বাট যেটা চলছে না সেটা হচ্ছে আপনাদের আঙুল। লাইক কোথায়? লাইক পড়েনি তো এখনো ভিডিওতে, লাইকটা দিয়ে দিন। এটা হচ্ছে উল্লাপাড়া স্টেশন। এর আগে আমরা পেরিয়ে এলাম পদ্মা নদীর ওপরে হার্ডিঞ্জ সেতু। এবার আসবে বঙ্গবন্ধু সেতু। আর এই বঙ্গবন্ধু সেতু পার করার পরই রাজশাহী ডিভিশন শেষ হয়ে যাবে এবং শুরু হয়ে যাবে ঢাকা ডিভিশন। এই আমরা পার করছি বঙ্গবন্ধু সেতু। যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু রেল সেতুর আরেক নাম যমুনা সেতু। এই সেতু যুক্ত করেছে বাংলাদেশের সিরাজগঞ্জের সঙ্গে টাঙ্গাইল জেলাকে। পাশেই তৈরি হচ্ছে নবনির্মিত আরও একটি রেল সেতু, যেটি হতে চলেছে আগামী দিনে বাংলাদেশের সবথেকে বড় রেল সেতু। বর্তমান বঙ্গবন্ধু সেতুতে ট্রেনের গতি মাত্র ঘন্টায় 20 কিলোমিটার। প্রায় 4.8 কিলোমিটার দীর্ঘ এই সেতু পার করতে ট্রেন সময় নেয় 8 ঘন্টার কাছাকাছি।
বেলা শেষে আমাদের ট্রেন পৌঁছে গেল বাংলাদেশের রাজধানী শহর ঢাকার উপকণ্ঠে। चढ़े थे ना कैंटोनमेंट से ही चढ़े। हम पहली बार यहाँ के लिए आए थे ना, मैं भी सोचा था कि इसलिए मुझे डॉट है यही होता है। কলকাতা থেকে যাত্রা শুরু করে মৈত্রী এক্সপ্রেসের পথ চলা শেষ হলো ঢাকার ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে নামার পর শুরু হলো ইমিগ্রেশন প্রক্রিয়া, আর সেখানেই জড়িয়ে পড়লাম এক অজানা সমস্যায়, যে সমস্যার সাথে আমার চ্যানেলের সিংহভাগ দর্শকই হয়তো এখন অবগত। যে আনন্দ নিয়ে প্রতিবেশী পূর্বপুরুষদের দেশে গিয়েছিলাম, সেই আনন্দ কয়েক ঘন্টায় বিষাদে পরিণত হয়েছিল। তবে একাকী এই ভিনদেশে এই ঘোরতর সমস্যায় যে দুটো মানুষ আমাকে ভীষণভাবে সঙ্গ দিয়েছিল, তার মধ্যে একজন বাংলাদেশের ইউটিউবার এমডি ফিজ এবং আরেকজন আমার বহুদিনের পরিচিত দর্শক মেহবুব ভাই। ঢাকা শহরে রাত্রিবাসের জন্য হোটেল নিয়েছিলাম ফার্মগেট মেট্রো রেলওয়ে স্টেশনের কাছেই। সুন্দর এই হোটেলটা, হোটেলের উপর থেকে ঢাকা শহরের ভিউটা খুব সুন্দর, আর সেই সাথে আরও সুন্দর হচ্ছে আজকে আকাশে পূর্ণিমার চাঁদ, সব মিলিয়ে পরিবেশ খুব দুর্দান্ত। তো এখানে বসেই আমরা আর কি একটু চাটা খাবো আজকে সন্ধ্যাবেলায়, মানে খারাপ হয়ে যাওয়া মুডটা একটু ভালো করার চেষ্টা করব। আর এই জায়গাটার নাম হচ্ছে ফার্মগেট, আর এই কাছেই রয়েছে হচ্ছে ঢাকার ফার্মগেট মেট্রো স্টেশন। এই ছিল কলকাতা থেকে ঢাকা পৌঁছানোর আমার প্রথম দিনের অভিজ্ঞতা। ঢাকা শহরে আমার পরবর্তী দুটো দিন কেটেছিল উৎকণ্ঠায়। হোটেল থেকে কাস্টম অফিস, আর কাস্টম অফিস থেকে হোটেল, ড্রোন আদৌ ফেরত পাবো কিনা তার অপেক্ষায়, যে অপেক্ষা আজও চলছে।